এই অনুষ্ঠানটি অতিথির নিজ জীবনের গল্প। অনুষ্ঠানে তার মুখ থেকে শোনা গল্পটি সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। এই অনুষ্ঠানের কোনো কন্টেন্ট কাউকে হেয় করার জন্য নয়। ছোট যখন আমার 3-4 বছর, জি, তখন আমার এক আত্মীয়র মাধ্যমে আমার মা ওখানে আমাকে নিয়ে গেছিল আর আমার বোনকে নিয়ে গেছিল যেন স্কুলে দেওয়ার জন্য। আচ্ছা। তখন আমরা খুব ছোট, আমার নিয়ে আর আমার বোনের নিয়ে, আমার বাইরে নিয়ে, আমার মা বাবা এক মামা পড়ালেখা জানতো, ওনাকে নিয়ে আমরা ঢাকায় আসি। ঢাকায় এসে স্কুলে পড়ালেখা করি। বেশি দিন না, 3-4 বছর থাকি। আমি এত ভালো ছিলাম আমরা যে পড়ালেখায় সবসময় ভালোই ছিলাম। আমি অনেকবার নাচতাম টিভির মধ্যে বা কোনো একটা মঞ্চ নাচ হইলে প্রতিবন্ধীদের আমাকে নিয়ে যেত। আচ্ছা আচ্ছা, ওকে। এটা কি প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্কুল ছিল নাকি? জি, প্রতিবন্ধীদের জন্য ব্যাপটিস্ট সংঘ অন্ধ বালিকা বিদ্যালয় ছিল। ব্যাপটিস্ট সংঘ অন্ধ বালিকা বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, 10 নাম্বার। জি, ব্যাপটিস্ট সংঘ অন্ধ বালিকা বিদ্যালয়, সম্ভবত খ্রিস্টান মিশনারি কোন স্কুল? হ্যাঁ হ্যাঁ, খ্রিস্টানি। ওকে। খ্রিস্টান হইল আমাদের অনেক আদর করতো, জি। আর আমরা নিয়মাতিক চলতাম। আমাদের এত পছন্দ করতো, অনেক পছন্দ করতো। জি। যখন আমার বোনে একটু বড় হয়ে গেল, 12-14 বছর হইব, তখন আমার বোনকে না দেখে আমার কাকায় একজন সম্বন্ধ নিয়ে আসে যেন বিয়ে দিবে। তো আমার নানা অসুস্থ ছিল। আমার নানা বলতেছে, মা তোর হাত দুইটা কই আমার নাতিনের তো ইয়া দিয়া দি, ভবিষ্যতে তোর মায়া আমি দেখা যাই নাতিন জামাই, তুই তো আমার প্রথম মেয়ে, আমি নারী নাত করো আর কেউ তো দেখলামই না, তাই ওরা বিয়া দিয়ে। কার বিয়ের কথা বলতেছে? আমার বড় বোনের। তখন ওনার বয়স কত? 14 হবে। 14 বছর বয়স। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। তারপরে বিয়ে দিয়ে দিবে। এখন আমরা আসছি ঢাকায়। তো আব্বা আসছে, আশা বলে, মা কাপড় চোপড় সব গুছাইলো, তোমাদের একবারে নিমু। সেটা আপনাদের গ্রামের বাড়িতে? জি। আর আপনারা তখন থাকেন হচ্ছে ঢাকায়? ঢাকা স্কুলে থাকি। ব্যাপটিস্ট স্কুলে? হ্যাঁ। কয় ভাই বোন থাকতেন ওখানে? আমি আর আমার বোন। ও দুজনে মিলে পড়াশোনা করতেন? হ্যাঁ, আর ও তখন মাত্র 6 মাসের ছোট। আপনার এই ছোট ভাইটা অন্ধ যে? আচ্ছা আচ্ছা, ওকে। প্রিন্সিপালে বলে কি, আপনার বড় মেয়েটা নিলে নেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার ছোট মেয়েটাকে আমাদের না নিলেই খাই দিয়া যান। আপনারা ছোট মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করি, পরে আপনার আইসা পরে মাঝে মাঝে দেখা যায়। আপনার কথা বলছিল সেটা? ওকে। মাঝে মাঝে আইসা দেখা যায়। আমার আব্বা বলে না, আমার আব্বার আবার কি আমাদের দিয়ে আসতো, আবার মাঝে মাঝে নিত, ছুটি হইলে নিত, দিয়া যায়। আমার আব্বা এমন কান্না করতো, অনেক কান্না করতো যে না, আমার দুইটা ছেলে মেয়েরা এত দূরে রাখি, মেয়ে দুইটারে। আমার আব্বা মাটিতে গড়াগড়ি খায়, অনেক কান্না করতো। আমার আব্বা অনেক ভালোবাসতো আমাদের। না, আমার মায়েদের আমি আমার কাছে নিমুগা। আপনার বাবা করতো কি কাজ? কৃষিকাজ? কৃষিকাজও করতো, আবার মাঝে মাঝে পাটখুরির শোল আছে না, এর ব্যবসা করতো। তো এই দিয়ে আপনাদের 7 ভাই বোনের সংসার চলতো? কোনো রকম চলতো। আবার আমাদের একটু জমি ছিল। আমার বাবা, আমরা যখন হই নাই তখনই আমার বাবা খাইয়া না খাইয়া একটু জমি করছিল। তাই মাঝে মাঝে কৃষিকাজের মধ্যে আমাদের নিজের ঘরের ভাত থাকতো, চলতো। এই 3 বেলা ঠিক মতো খেতে পেতেন আপনারা? হয়তো পাইতাম, হয়তো তখন তো বেশি বুঝি না, খাওয়াই নাকি না খাই এতটুকু জ্ঞান বা এতটুকু বুদ্ধি ছিল না। রোজার ঈদ বা কোরবানির ঈদে সবাই নতুন জামা কাপড় পেত? রোজারই দিয়ে সবাই নতুন কাপড় নিত, কুরবানি দেবার কেউ ওই কাপড় চোপড় নিত না। সেটা তো আমরা অনেকেই নিই না। তখন আমার বাবা 2টা কাজ করতো, তো একটু সচ্ছলই ছিল। আচ্ছা, এদেরকে যদি আপনারা দেখেন দরিদ্র বলেন তাহলে ভুল বলা হবে। এদের জায়গা থেকে ধনী মানুষ। এদের এই যতটুকু পাচ্ছে, 2 বেলা 3 বেলা ঠিক মতো খেতে পাচ্ছে, বাহ, আরামসে চলে যাচ্ছে, তো ওটাই সচ্ছলতা। কিন্তু মজার বিষয় হচ্ছে যে বাবার যে গড়াগড়ি দেয়াটা, এইটা আমার কাছে অন্যরকম লেগেছে। একজন কৃষক বাবা, এতগুলো মুখ, এবং তারপরেও 2টো সন্তান কোনো একটা ব্যাপটিস্ট মিশনারি স্কুলে তাদেরকে পড়াচ্ছে। ওই সময়টাতে যখন ওখানে তিনি রেখে আসতেন, তার খুব কষ্ট হতো এবং সে গড়াগড়ি দিত, কাঁদতো এই 2টো মেয়ের জন্যে। অনেক কান্না করতো। আমার মামারা বলতো, এই ভাই পড়াইতে দিছি তো আপনার কান্দেন কেন? কইতো না, আমার মায়ের আমার কলিজার টুকরো। এখন এই যে আজকে যে আসছে, আমার বাবা আসতে দিতে চায় না, যে তোদের যদি কিছু হইয়া যাইব, যদি তোরা গাড়ির তলে পইরা মরিয়া যাস, আমার কি উপায়বে? আমি এত কষ্ট করে তোকে খাওয়াই। আমি চাই আমি যতদিন বাইচা আছি তোদের আমি আমার বুকে রাখার জন্য। এই বাবাও হচ্ছেন আমাদের আজকের জীবন গল্পের বাবা। এবং কিছু বাবা যাদেরকে আমরা অনেক সময় বাবাও বলতে চাই না,
সেই রকম ছেলেমেয়েরাও আমাদের এই জীবন গল্পে আসেন। সুতরাং এত বেশি বর্ণিল এই মঞ্চটা, আমি আর কথা না বাড়াই, আমি বরং ওদের গল্পেই যাই। বলুন তারপরে কি পরে হলো? আমি কাপড় চোপড় আমরা নিয়ে চলে আসা পড়ছি। আসার পরে অক্টোবর মাসের 21 তারিখে আমার বোনের 14 বছরের সময় বিয়ে হয়ে যায়। 14 বছরের সময় জামাই কি করতো? রিক্সা চালাইতো। তো উনি তো চোখে দেখতো না? হ্যাঁ, উনি চোখে দেখতো। উনি আবার একটু আরেক জায়গায় যে বিয়ে করছে তাও আমরা জানি না। ও আচ্ছা আচ্ছা, মানে ওনার দ্বিতীয় বিয়ে ছিল। দ্বিতীয় বিয়ে ছিল। আচ্ছা, যাও চলতো কোনো রকমে, এমন করে মানুষ ডাক দেয় বা যা কিছু করে। আমার বাবা প্রথম জামাই তো মান্য নিত। তো প্রথম আমার নীলা আবার এই 2-2.5 বছর পরে হয়। আচ্ছা, হওয়ার পরে নীলা মানে হচ্ছে আপনার বোনের মেয়ে। আমার বোনের মেয়ে হওয়ার পরে আমার না জানায়, আমাদের কাউকে না জানায় এক জায়গায় চলে আসে। আমরা জানি না। আমার বোনে কান্নাকাটি করে কই গেল। আপনি কি তখন বাড়িতে নাকি ব্যাপটিস্ট স্কুলে? না, আমার কার দেয়নি। আচ্ছা, আর স্কুলে দেয়নি? না, আমার আব্বা বলতো থাক মা, তুই যদি তোর মা বলে যে দিয়ে আসেন, তুমি বলবা না আমার আব্বার কাছে থাকবো আমি। আমার আব্বা আমাদের অনেক আদর করতো। আচ্ছা, যাই হোক, আমার মাও আদর করতো। আমার মার জন্য আমরা এতটুকু আসতে পেরেছেন। হ্যাঁ, বলেন। আর পরে 4 দিন পরে আসে দেখি কি এক জায়গার থেকে কত একটা ট্যাপ আরও কি জানি নিয়ে আসে। আচ্ছা, আপনার বোন জামাই? বোন জামাই, হ্যাঁ, নিয়ে আসে। আমার আব্বা বলে কোত্থেকে আসতেন এমন কিছু বলে না, কয় আমার বোনের বাসা গেছি। বইলা তো যাবেন, মেয়েটা কাঁদতাছে, তো বইলা যায় না। পরে নিয়ে আসে পর আবার 2 দিন বাদে ঠিকানা খুঁজতে আমার বোনের জামাই পালক পালছে, তার বোন আর বোনের জামাই আমাদের বাসায় এসে পড়ে। আচ্ছা, দেখি কি ওই সব জিনিস সব সে চুরি করে তাদের বাসা থেকে নিয়ে এসে পড়ছে। ওহো। পরে আমার আব্বা বড় মাছ আনে, কত কিছু আনে, খাওয়াই টাওয়াই দেয়। ওদের যে জিনিস থাকে তা দিয়া দেয়, শুধু ট্যাপটা ভুন্না আবার কয় থাক। এই ট্যাপটা যখন আনছে, ট্যাপটা থাকুক, আমার বাইয়ে চালাক। আচ্ছা, ট্যাপটা দিয়া দেয়। এর মাঝে আবার আমার বড় বোনটার আরেকটা ভার্জন, আমার বড় ওই বোনটার বিয়ে হয়ে যায়। আচ্ছা, আরেকটা বোন? আরেকটা বোন, হ্যাঁ। আচ্ছা, আমার মেজো বোনের বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে মতো চলে আসে আমার বাইয়ে যায়। আমার বাইয়ে গেলে আমার আব্বা তখন বাড়িতে এসে কয়, মা আমি এত ভয় পাইছি, আমার যদি ওইখানে কাইটে রাখা যাইতো তাইলেও কেউ জানতে পারলি না। আমার টাকা পয়সা গেছে না। এর মাঝে আরেকটা কথা রয়ে গেছে, চলে যায় মতন চলে গিয়ে আবার তার যে বোনের জামাই তো চুরি করে আনছে, ওই বোনের জামাইরে আর 2টা লোক পাঠায় নীলার মারে নিয়ে যাইতো। ও না আমাদের কথা তখন শুনতো না, সব হাজবেন্ডের কথা শুনতো। আমার বাবা মার কথা, আমার মামাদের কথা, কারো কথা শুনতো না। আপনার এই বড় বোন? হ্যাঁ। আচ্ছা, ও কারো কথা শুনতো না, চলে যায় জামাইয়ের কাছে? জামার কাছে। আচ্ছা, এক নীলার 10 মাসের সময় যায়, 2 মাস পরে কুরবানি ঈদ আসে। কুরবানি ঈদের পরে একটা বাসা বাড়ির নেয় যায়, ওই বাসা বাড়ির মেয়েদের রাইখা উনি আবার ওখান থেকে চলে যায়। একটা জায়গায় রেখে চলে যায়? হ্যাঁ, যে বাসা বাড়ি থাকতো, এই বাসার মেয়েদের ভাড়া মারা না দিয়া 2জনকে রাইখা চলে গেছে, মা এবং মেয়েকে রেখে। হ্যাঁ, ওকে। চলে যাওয়ার পরে ওরা কি করবে 2 দিন থাইকা বাসা ভাড়ার লোকেরা বাসা ভাড়া দেয় নাই, যাইবে গা। তো ওদের হাতে তো আর কোনো টাকা পয়সা নাই, কি করে বাসা ভাড়া দিব। তখন আমার বোনে 2টা ছেলেকে গিয়া বলে, বয়স্ক লোককে গিয়া বলে, যেন ভাই আমি তেমন বিপদে পড়ছি, আমার তো ভিক্ষা করতে পারলাম, তো কোনো দিন সব করি না, আমি জানি না, তা আমাকে নিয়ে একটু বাসায় দিয়ে আসতে পারবেন? তখন বলে যেন টাকা। বাসা মানে কি আপনাদের বাড়ি? আমাদের বাড়ি। আচ্ছা, দিয়ে আসতে পারবেন? তখন বলে যে না, আপনি ঠিকানা বলে যাইতে পারবেন? হ্যাঁ। তারপরে ওখানে ঢাকা ক্লাবের থেকে কিছু টাকা উঠায়া, তারপরে 2টা লোক ওদের নিয়ে আমার বোনের ঠিকানা বলতে আস্তে আস্তে 12টার দিক দিয়ে ওরা বাসার মধ্যে যায়। তো সবাই তো দেখে অবাক, কেমনে আসলো। তো যে লোকগুলারে নিয়ে যায় ওদের খাওয়ায়া, ভাড়ার টাকা আবার আমরা দিয়া, আমাদের বাড়িতে লাউ শাক লাগাইছে, লাউটাও দিয়া ওদেরকে বিদায় করে দিই। তাইলে ওদের জীবন এতটুকুই। আসার পরের থেকে আমার বাবা পাল্টাছে, কিন্তু এখানে এই ঘটনাটা কতদিন আগে? আপনার বড় বোনকে জিজ্ঞেস করতেছি, বলেন। এই ঘটনাটা 2001 সালের। 2001 সালের পর থেকে আপনার বাবার বাড়িতে আপনি আছেন? আপনার বাবা আর আপনাদেরকে যেতে দেয়নি ওর কাছে? ও তো আসেনি। ওই লোকই আর আসেনি? না। ওই লোক কোথায়? মানে আপনার জামাই কোথায়? হারিয়ে গেছে, নিরুদ্দেশ? আসছিল এক মিনিট, একটু মানে হারিয়ে গেছে মানেটা কি? খোঁজ খবর পাওয়া যায়নি ওনার নাকি? পাওয়া গেছে, পাইছি, আগাইনি, দেখেন কই যায়। তাই
ও আগায়নি মানে হচ্ছে আপনি আরো সামনের দিকে বলতে চাচ্ছেন যে আসলে গল্পটা কোথায় যায়, তাই তো? হ্যাঁ। প্রিয় শ্রোতা, আমিও এটাই বলতে চাচ্ছি যে গল্পটা শুরু হয়েছে মাত্র, এবং যেই মেয়েটা গল্পটা বলছে ওর নাম হচ্ছে আখি, ও গল্পটা বলছে ওর বড় বোনের, এবং ওর নিজের গল্পটাও কিন্তু এখানে আসবে, এবং ওর যে ভাই ওর বাম পাশে বসে আছে এই নুরুদ্দিনের গল্পও কিন্তু আসবে, এবং এই গল্পটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই হচ্ছে কথা। আপনারা শুনছেন জীবন গল্প আরজি কিবরিয়ার সাথে ঢাকা FM 90.4-এ যে তিনজন গেস্ট আমার আজকে এখানে এসছেন তারা মুন্সিগঞ্জ থেকে, এবং তারা তিনজনই জন্মান্ধ। সৃষ্টিকর্তা তাদের দুনিয়ার আলো দেখাননি এবং এভাবেই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা প্রত্যেকটা মানুষই, ইনক্লুডিং মি, আমি আপনি সবাই কোনো না কোনো দিক থেকে খাটো, কোনো না কোনো দিক থেকে পিছিয়ে আছে কারো না কারো চাইতে। সুতরাং ওদের যে চোখ নেই সে কারণে এত বেশি করুণার দৃষ্টিতে তাকানোর দরকার নেই, বরং মানুষ হিসেবে চিন্তা করি। এমনও হতে পারে যে আমার শরীরে কোনো একটা অঙ্গের জায়গা থেকে হয়তো দুর্বলতা আছে, আপনার শরীরে আছে, সব প্রত্যেকের শরীরেই কম বেশি আছে। বরং এটাকে যদি আমি এভাবে দেখি যে সৃষ্টিকর্তা ওদেরকে এভাবে পাঠিয়েছেন দুনিয়াতে, আমরা যদি ওদেরকে পরিপূর্ণভাবে মানুষ হিসেবে বিকশিত হওয়ার সুযোগ দেই, তাহলে সামাজিক দৃষ্টিভঙ্গি বা সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা একটা বিশাল কাজ, এবং এটা দায়বদ্ধতার জায়গা থেকে নিজেকে মানুষ প্রমাণিত করার জন্য অন্যতম একটা জায়গা। পরে যাক এখানে এসে ভালোই চলতেছে খাইতেছে, কিন্তু এখানে আছে মানুষে নানান জনে নানান কথা বলে যে ও মুখের 3টা মেয়ে হয়েছে, 3টা পোলাফানি এমন হয়েছে, পাপ করছে। কিন্তু আমার সত্য আমি বিশ্বাস করবেন, আমার বাবাকে আমি এতটুকু দেখি নাই যে আমার বাবা কখনো কারো লতা পাতা বা কারো একটা কিছু কখনো ছিঁড়েও নাই, ধরেও নাই, বা আমার মাও না। আমার মা এমন মানুষ কারোর সাথে ভালো করে কথাও বলতে পারে না। বলে যে তারা যদি পাপ না করে তাহলে তাদের 3টা ছেলে মেয়ে এমন হতো না, পাপ করলে অনেক মানুষ অনেক কথা বলে। বা মামা বলে আল্লাহ তুমি দেখো আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে তুমি সেই বেদে, কিন্তু আমার ছেলে মেয়ে দুঃখটাকে নিয়ে আমাকে যাও 3 বেলা 3 মুঠো যেন খাওয়াইতে পারে, তুমি আমার বাবা মাকে তো ফিকতিও। কিন্তু আমার মা বলে যে আমার বাবা নাকি একদিন মাছ ধরতে গেছিল, রাত যখন 2টা-2:30 বাজে, তখন এক দরবেশ বা পীরাউলিয়া নামাজ পড়তেছিল আমার বাবা, আমার ঈদগলার পাশে নামাজ পড়তেছিল। তখন আমার বাবা নাকি বলে কে রে এখানে নামাজ পড়ে, কে এটা বলাতে এই একবার চলে গেছে তোর বাজে তুই যা, আবার পিছন দিয়ে আমার বাবা ভয় পায় আবার ফিরতি ডাক দেয় মতো, বলতে তোর ক্ষতি আছে, এর থেকে নাকি আমরা এরকম। আমার মা বলে, আপনার মা বলে এই গল্প, আর আপনার পাড়া প্রতিবেশীরা বলে এই গল্প। দুটোই আমাদের সামাজিক বাস্তবতা, এবং দুটোই আমি বলবো ঘৃণ বাস্তবতা। আমাদের এই দৃষ্টি প্রতিবন্ধী বা ফিজিক্যালি চ্যালেঞ্জড যেসব ছেলেমেয়েরা যে পরিবারে আসে, আপনাদেরকে আপনারা জানেন, এটা আশেপাশের লোকজনের খোঁজ নিলে পাবেন, বাবা মারা এমনও ঘটনা আমি শুনেছি যে তাদেরকে দিনের আলো দেখান না, ঘরের মধ্যে লুকিয়ে রাখেন এই ফিজিক্যালি চ্যালেঞ্জড পিপলদেরকে। তার কারণটা হচ্ছে এটাই যে আশেপাশের লোকজনের কটু কথা শুনতে হবে। সবাই ধরেই নেয় যে জীবনে এমন কোনো পাপ করেছে যে পাপের ফসল হচ্ছে এই প্রতিবন্ধী মানুষরা। কি বলবো, এটার তো গণমাধ্যম, তো এখানে আমি কোন নিজের ভেতরে যে অনুভূতিটা হয় সেটা যদি প্রকাশ করতে যাই তাহলে অনেকেই ছিছি করবে, বাট ভেতরের অনুভূতিটা আসলে আপনাদের জন্য এটাই, যারা এই ধরনের মনোমালিন্যতা এই ধরনের মনোবাসনা পোষণ করেন বা এই ধরনের মনোভাব ভেতরে ভেতরে পোষণ করেন, যে একটা ফিজিক্যালি চ্যালেঞ্জড একটা ছেলে মেয়ে যেখানে জন্মগ্রহণ করেছে, অটোমেটিক্যালি সেই বাবা মায়ের একটা আলাদা দায়িত্ব কর্তব্য চলে আসে। তারা তাদের সন্তানদেরকে কীভাবে বড় করবে, কিভাবে কি করবে, সেটার জন্য তার উপরে একটা বোঝা মাথার উপরে একটা চেপে বসে সামাজিক জায়গাটা থেকে। সেখানে আপনি যদি এভাবে তাকে খোঁটা দেন তাহলে তার জন্য কাজটা কতটা কঠিন হয়ে যায়। যে এই ধরনের মনোভাব পোষণ করবেন না, এটা আমাদের সামাজিক বাস্তবতা। আর ওনার মা যেটা বলছিল যে আধ্যাত্মিক ব্যাপারটা, এটাও আমাদের সামাজিক বাস্তবতা, এবং দুটোই চরমতম ভুল। হ্যাঁ বলুন। তারপরে মার সাথে সবসময় ঘুরতাম, তা আমি দেখতাম আমার মা অনেক পরিশ্রম করে, আমার মা এখনও পরিশ্রম করে, আমার মা এত কষ্ট করে আমাদের জন্য বলার বাইরে চলছে। তারপর নীলার মার তো এদিকে নীলাকে স্কুলে ভর্তি করে দেয়, নীলা পড়ালেখা করে বা চলে। আচ্ছা, তো এই যে ওনাকে নীলার মা তখনও তো জামাইয়ের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না যে উনি কোথায় আছে। না, নীলা যখন 7-এ উঠে তখন আসে। তো তার আগ পর্যন্ত তো আপনাদের বাড়িতেই থাকতো? জি। এটা আপনার বাবাই চালাতো না? জি, বাবা চালাতো। আবার আমার বাবা যে টাকা পয়সা দিত ওইটা রাখা, আমার বাবা প্রতিদিন যেখান থেকে আসতো আমাদের টাকা পয়সা হাতে দিত, যে তোরা কিছু খাইতে মনে গেলে খাইছে, এগুলো খাইতাম না, এইগুলা দিয়ে নীলাকে স্কুলে চালাতে হইতো। ওগুলো দিয়ে আপনারা নীলাকে স্কুলে পড়াশোনা করাতেন? জি। আচ্ছা। আমার এক তালুই উনি একটা সম্বন্ধ নিয়ে আসে যে বিয়ে দিতে যায়, তখন আমার বাবা না করে যে প্রথম মেয়েটাকে বিয়ে দিছি
তবে ওরা দিকমু না একটা ঝামেলা বাড়াই খিলাপ। তখন আমার মা বলে যে আমরা মইরা গেলে নীলার মারে নীলায় দেখবো, তো আমার এই মেয়েরাই কি দেখবো, আমার মা বলে। তখন বলে যে আমার ছোট ভাই আছে, আব্বা বলে যে নাসিরে দেখবো। নাসির দেখবি না রে তোর বোনেরে। তখন মা বলে ভাই আজকেও ভালো আছে, কালকে ভালো না, বিয়ে দেন, একটা সন্তান হইলে সন্তানও যেন দেখে। তখন সম্বন্ধ আসে, তখন জোরাজুরি আমার মার ইচ্ছাতে আমাকে বিয়ে দেওয়ার প্রস্তুতি করে। আচ্ছা, তো আসে মতন বিয়ে দিবে এমন এক লোকের সাথে, তার বয়স 50 কি 60 হবে এমন। আপনার বয়স কত তখন? তখন আমার বয়স 20 কি 21। 20 কিংবা 21, আর ওনার বয়স হচ্ছে 55 থেকে 60-এর মধ্যে। জি। এরকম একটা লোকের সাথে আপনার সম্বন্ধ ঠিক করে। আপনি জানলেন কিভাবে? আমাদের গ্রামে তার বয়স আমার চেয়ে বড় 25 বছরের তার একটা ছেলেও আছে। এই লোকের সঙ্গে আপনার বিয়ের সম্বন্ধ, তো ওনার আগের বউ কি হয়েছে? তার ছেলের আবার ছেলেও হয়েছে। যে ও, তার ছেলেও হয়েছে। জি। মানে আপনি বিয়ে তো করবেন, মানে জামাইকে পাবেন, সাথে হচ্ছে নাতি নাতনিও পেয়ে যাচ্ছেন অটো, এরকম একটা অবস্থা। এটা হাস্যকর হলেও দিস ইজ দ্য আগলিয়েস্ট রিয়েলিটি। তো তার আগের ওয়াইফ কি হয়েছে? উনিও ওনার আগের স্ত্রীকে রাইখা, মানে প্রথম স্ত্রী তখন ছিল যখন তখন রাইখা উনি চলে যায়। ও আগের স্ত্রীকে রেখে সে অন্য কোথাও চলে গিয়েছিল। জি। তো চলে যাওয়ার পরে সে 18 বছর পরে ফিরে আসছে। ফিরে এসে কি দেখেছে? স্ত্রী কি তার আছে নাকি অন্য? না, তার স্ত্রী আবার অন্য জায়গায় বিয়ে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো আপনি কিভাবে বিয়েটা করলেন, রাজি হলেন কিভাবে? আমি গল্পটা একটু শুনতে চাই। হ্যাঁ, তারপরে আমার বোনও, আমার মেজো বোন, উনিও রাজি হয় না, বলে না তো ইয়া মানুষের সাথে আমার বোনের বিয়ে দিতাম না, একজন বয়স্ক লোকের সাথে। তখন মা বলে, আবার পাড়া পড়শিরা বলে, তাইলে আপনার বোনের জন্য কি এত ভালো পাত্র পাওয়া নাকি? অনেকজনে অনেক কথা বলার পরে আমার বাবা, আমার মা, আবার বোনরা সবাই রাজি হয়। কত মানুষ গ্রামে, তো অনেক মানুষ অনেক কথা বলে যে এতে ভালো পাত্র পাওয়া যাবে নাকি, আর পরিস্থিতির শিকার তারাও রাজি হয়ে যায়। এত ভালো পাত্র পাওয়া যাবে না মানে উনি ভালো কোন দিক দিয়ে? তাহলে সেটা একটু বলেন আমাদেরকে, যে ভালো কেন বলছে ওনাকে লোকজন? না, আমার পক্ষে তো মনে করেন যে আমাকে তো আর ভালো মানুষ বিয়ে করবে না, এটা তাদের এই কথাটাই আমি ওর মুখ দিয়ে বের করে নিয়ে আসতে চাচ্ছিলাম, যেটা আমার মুখ দিয়ে বের হতে খুব কষ্ট হচ্ছিল। দিস ইজ দ্য আগলিয়েস্ট রিয়েলিটি, প্রিয় শ্রোতা। এটাই আমাদের সবচেয়ে বড় বাস্তবতা, যে ওর শারীরিক একটা ক্ষুদের কারণে, বা এটাকে আমরা যদি বলি নর্মাল যে লিভিং, সেই লিভিংটা না থাকার কারণে ওকে আসলে এইরকম একটা বাস্তবতা মেনে নিতে হচ্ছে। হ্যাঁ, তো এটাই আপনাকে সবাই বোঝালো, যেহেতু আপনি চোখে দেখতে পান না, সুতরাং এই পাত্রটা আপনার জন্য একটা খুবই ভালো পাত্র, তাই তো? আপনি এবং শেষ পর্যন্ত এটা রাজি হলাম। সরি, এখানে আবার রাইখা আসছে আমার বড় ভাই, তখন সৌদি আরব যায়। আচ্ছা। 1 বছর আগে বড় ভাই অনেক কষ্ট করে আমার বাবা আমার বড় ভাইকে সৌদি আরব পাঠায়। সৌদি আরব পাঠায় মতো আমার বড় ভাই আবার বেশি সুবিধা থাকে না। আচ্ছা। বেশি টাকা পয়সা ভাঙ্গে আমার বাবা আমাকে দিতে পারবে না, কারণ আমার বড় ভাই দেনা শেষ হয় নাই। জি। আমিও বড় হয়ে উঠছি, আমার বাবা বলে। তো বিয়ে হলো আপনার নাকি? হ্যাঁ, আমার বিয়ে হলো। বিয়ের পরে যা হোক কয়েক মাস ভালোই চললো। আপনি কি পেলেন সংসারে গিয়ে? কি পেলেন? আপনার সংসার, প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার একটা সংসার হবে, বা সবকিছু। আত্মীয় স্বজন কিছু ছিল না। আমার বাবাকে বলা হয় যে আমার বাবা একটা ঘর দিয়ে দিবে। আচ্ছা। আর আমাকে 2% জায়গা দিয়ে দিবে। 2% জায়গা? হ্যাঁ। আচ্ছা, ওনার কিছু ছিল না? আপনার আমির হোসেনের না, কিছুই ছিল না। কিছুই ছিল না। ওনার কিছু ছিল না বলে আমার বাবা আমার মেয়ে কাছে থাকবে, রাখবে, বাড়িতে রাখবে, দেখশন করবে, এর জন্যই বিয়েটা দেওয়া। বিয়ে হলো। যাক, আমার বাবা আমার বোন কেউই যেমন আশা করছে তেমন না, যাক চলছিল। উনি যে কাজটা করতো, ওই যে পারাপার করানোর কাজ, ওইটা ছাইরা দেয়। পারাপার করণ বলতে? ওই যে নৌকা পারাপার ট্রলার চালাইতো। এটা আপনার জামাই? হ্যাঁ। আচ্ছা। ওনটা 2-1 মাস পরে ছাইরা দেয়। আচ্ছা। ছাইরা দিয়া পাটকুরির ব্যবসা ধরে, যাক চলে। তারপর সাথে আমার ছেলে আমার গর্ভে আসে। বিয়ের কতদিন পরে? বিয়ের সাথেই। বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে 6 মাস পরে আপনার বাচ্চা? হ্যাঁ, কনসেপ্ট করেন। হ্যাঁ। তারপরে আমার ছেলে 2010-এর মে মাসের 22 তারিখে আমার ছেলে হয়। আচ্ছা। এখানে 10-এ মনে করেন এখানে কত ঘটনা হয়। কত ঘটনা একটু শুনতে চাই আমি। হ্যাঁ, কি ঘটনা ঘটেছে? যেমন 2009 সালে যখন আমার বিয়ে হয়, কয়েকদিন পর আমার সাথে প্রায় ঝগড়া লাগতো। আবার খুঁটিনাটি বিষয়ে কি করতো, আমার মা বা বাবা কাছে পিছে টাকা থুইতো না, ওই টাকা না নিয়ে যেত। ধরেন 20,000 টাকা দিয়েছে, ওইখান থেকে 2,000 বা 1,000
চুরি করতো? চুরি করতো, কিন্তু আমাদের চুরি করার মতো তেমন কোনো কেউ নাই। তো এই মেয়ের জামাই সন্দেহ করে বলতেও পারছে না, আবার সহ্য করতে পারে না। সহ্য করতে পারতেছে না। যেমন আমার ভাই 20,000 টাকা পাঠাইছে, এখন উনি চৌরাস্তা যাবে, তাই মাকে বলছে যে আপনার যে ভাই সৌদি আরবে থাকতো? হ্যাঁ, আচ্ছা, উনি 30,000 টাকা পাঠাইছে আমার বোনের কাছে। সবসময় আমার বোনের কাছে টাকা পয়সা থাকে। আপনার এই বড় বোনের কাছে? হ্যাঁ। আচ্ছা, তো উনিকে বলছে যে নীলফা তুই কিছু টাকা দে, ও যতক্ষণ জামাই যতক্ষণ চৌরাস্তা যাইবে, তো আরফাত আখির জন্য কিছু আনুক। তখন চৌরাস্তা যাবে দেখায়া 500 না 1,000 টাকা দিছে। দিয়ে আবার আমার বোন গোসল করতে গেছে, আমি না কি করতে বাইরে গেছি, তখন তো আর জানি না। তখন ওইখান থেকে 20,000 ওইখান 30,000 টাকা থেকে যে 500-1,000 দিছে, ওইখান থেকে আবার 500 না 1,000 টাকা ঠিক আছে, নিয়ে চুরি আসে। করেছে আপনি যেটা বলতে চাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, নিয়ে সরাই যায়। ফেলেছে। হ্যাঁ, তখন আর আমরা জানি না। তখন যখন নাকি টাকাটা একজনকে দিতে যাবে, তখন গুইনা দেখে যে এত দিছে, এত কম। তখন আমার মা বলে কে নিল। আমার বাবা আবার এমবে সহস্য রইল, একটু রাগে ছিল যে টাকা থইবে, টাকা হারানো যাইব কেন। তা যাক, এটা আমার মা বুঝতে পারে, আমার মা যেমনি হোক এটা ম্যানেজ করে। আমার বাবা দেয় না দিবে, আমার ভাইয়ের তো হিসাবের টাকা অনেক যায়, কিছু যায়, ঝগড়াঝাটি যায়। আমার মা আর ওটা বলে না। আমার আব্বা উনি চৌরাস্তা থেকে আসলে কেউ বসতে দেয় না, যে আমরা বুঝছি উনি টাকাটা নেয়। এমন করে, প্রায় এমন করে। এমন নতুন অবস্থা আমার ছেলে আমার গর্বে আমাকে একদিন যা হোক ইঙ্গিতে কিছু বলছি, আমাকে খাটের থেকে একটা লাথি দিয়ে ফেলাই দিছিল। আপনি তখন এই কনসেপ্ট করা অবস্থায়? জি। তখন আমি এত নতুন অবস্থা, তার কথা বইলা চিৎকারে দিতে পারতাম না। আবার ও আবার একটু জিদি, যদি শোনে যেন আমাকে মারছে, তাহলে মানুষ শুনলে জানেন আমি উফ করে চিৎকার দিতে পারি নাই। যে আপনাকে লাথি দিল আপনার জামাই? লাথি দিয়ে ফেলাই দেয়, আমি কান্না করতে পারি না, কারণ কান্না করলে আমার বাবা আবার রাগ করবে বা তার সাথে রাগারাগি করবে। নতুন জামাই মানুষে না, মন্দ বলবে। আমি কান্না করতে পারি না, শুধু আমার 2টা চোখ দিয়ে পানি ঝরছিল। তা কান্না করি নাই, চুপ করে শুয়ে রইলাম, কিচ্ছু বলিও নাই, জোরে একটা কথাও বলি নাই, শুয়ে রইলাম। এমনি করলো, মাঝে মাঝে মায়াও করতো, মায়াও যে করতো না তা না, মায়াও করতো। তা চলছিল এমন করে। তখন আমার আরাফাতে হয় মে মাসের 22 তারিখে। আপনার ছেলের নাম আরাফাত? জি। ওকে। ও মে মাসের 22 তারিখে হয়। তা যা হোক হয়, পরে উনি এক জায়গায় আমাদের এখানে আবার নৌকা দিয়া এক জায়গায় চেউ মাছ ধরতে যায়। তখন আমি খবর দিই, ছেলে হওয়াতে তুমি খুশি না। আগে যতটা বিয়ে করছে তো সেই ঘরে শুধু ছেলেই হয়েছে। আচ্ছা। ছেলে হওয়াতে খুশি না, কিন্তু আমার বাবা আমার ছেলে হওয়াতে অনেক খুশি হয়েছে, যে থাক নীলায় যদি বিয়ে হয়ে না পালতে পারে, আমার এই 2টা মেয়েকে আমার এই নাতি পালতে পারবো। আপনার বাবা? আমার বাবা মা দুজনই আচ্ছা। খুশি হয়। পরে উনি খুশি না, তা উনি আমার কাছে 4,000 টাকা রাখেন। আপনার জামাই খুশি না আপনার সন্তান হওয়াতে? জি। অদ্ভুত। আমি যদি আমাদের সামাজিক যে দৃষ্টিভঙ্গি, সেখানে যদি আমি মানে বুঝতাম যে ঠিক আছে মেয়ে হয়েছে বলে অনেক বাবাই খুশি হন না, সেটাও না হয় একটা কথা ছিল, কিন্তু সেখানে সেটা না হয় একটা কথা ছিল। আমি কথার কথা বলছি, যেটা আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি, বাট সেটাও অনুচিত। আর কিন্তু ছেলে হয়েছে তারপরেও উনি খুশি না, তাই তো? হ্যাঁ। ওকে। উনি খুশি না হোক, ওনাকে খবর দিই, তারপরে উনি বাসায় এসে পড়ে ছেলে দেখার জন্য। খুশি না হইলেও বাসায় আসে। আচ্ছা। বাসায় আসলে পরে উনি আবার আমাকে 4,000 টাকা দেয় রাখতে। ওই 4,000 টাকা আমি একজনকে ধার দিই। এর জন্য দিই বাসায়, মানুষ একটা বিপদে পড়লে টাকাটা ধার দিই। দেওয়ার পরে ওর যখন 5 দিন হয়, তখন উনি ব্যবসা করবে। আমি ব্যবসা করতে অনেক না করতেছি, যেন আমার ব্যবসা করতে লাগবে না, আপনি ব্যবসা করলে ব্যবসার লস ছাড়া লাভ হয় না কোনোদিনও না। জ্যৈষ্ঠী মাস আম কাঁঠালের দিন উনি আমের ব্যবসা করবে, তা আমি না করি, আমার কথা শুনে না। তারপরে যার থেকে টাকাটা দিছি তার থেকে একটু টাকাটা দেরি হইতে পারে ঝগড়া করতে। আমার আবার একটা অভ্যাস খারাপ ছিল, কেউ কটু কথা বললে বা কেউ একটু রাগ করে কথা বললে বা কেউ মারলে আমি খাইতাম না কিছু। এমনি কেউকে কিছু বললেও বলতাম না, খাইতাম না, রাগ করে থাকতাম। তা আমি না বলার পরে তো আমি 2-3 দিন খাই না। তাই না খাওয়াতে আমার ছেলে আবার বুকের দুধ পায় না।
তো মা বলে মা জোর করে খা, তো আমি খাইতে পারতাম না। ওনা ছেলে হওয়ার পর থেকে এত ঝগড়া খালি একটু না একটুতে রাগ হয়ে যেত। তো রাগ হইলে আমি রাগের অনেক ভয় পাই। আমার আব্বা কখনো আমাদের এতটুকু বড় হয়েছি ফুলের টুকা দেয়নি। রাগ কী জিনিস আমার মাও রাগ করতে পারে না, যা ওই রাগ করলে বকা দিলে আমার মা বকাও ভালো করে জানে না। তো আমার মা বাবা আমাদের কখনো মারে নাই, হয়তো ধমকি টাপকি দিছে, মারে নাই। মারা কী জিনিস তার মারতো। কখনো গায়ে হাত তোলেনি আপনাদের বাবা মা? না, আমরা এমন যে কেউ বলতে পারতো না মুখের মেয়েরে কেউ মাস আমাদের এত। আমার আব্বা যখন যে ফল পাকড়া হোক, যতটুকু সামর্থ্য ছিল, যে মৌসুমে যেটা আমার আব্বা আমার দেয়নি। যত বড় মাছ বাজারও ছিল, যদি আমার আব্বার চোখে দেখছে হাতে টাকা থাকছে, আমার আব্বা কখনো ওটা না আনেনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আব্বা আমাদের বলতো আমি মরে গেলে আমার ছেলে মেয়েদেরকে খাওয়াইবে। আমি যতদিন বাচ্চা আছি আমি যেটা পারি আমার ছেলে মেয়েদের আমি খাওয়াই যাব। যখন পরবর্তীতে না খাইতে পারবো তখন তৃপ্তি থাকতো না। এরকম বাবা যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে, মানে দরকার আসলে। হ্যাঁ, ওকে। তো আপনার খুব ঝামেলা যাচ্ছিল আপনার বাচ্চা হওয়ার পরে? হ্যাঁ, খুব ঝামেলা যাচ্ছে। তো আমের ব্যবসা করছে, আজকে না আমের ব্যবসা করছে। আজকে একজনের হাতে 1000 টাকা আনছে, উনি আবার বাসায় এসে দাঁড়ায় থাকতো, যেন আপনার স্বামী টাকা আনছে, আরেকজনে এসে দাঁড়ায় থাকতো। ব্যবসা করে নেয় মাত্র 15 দিনে, এমন করতে করতে 12,000 টাকা দেনাত গেলাম গা। আচ্ছা, দেনাত 15 গেলাম দিনের কিন্তু ব্যবসায় 12,000 টাকা দেনা? হ্যাঁ, আচ্ছা। কিন্তু আমার খাবার কিন্তু খাইতাম আমার বাবা মারটাই। তাই তিনি যেন বিয়ে করছে, মাঝে মাঝে হয়তো মাছ তরকারি আনতো আর আমার কাপড় চোপড় হালকা দিত। দুই যে ভাত খাইতাম, এটা কিন্তু আমার বাবার উপার্জনে আমি ভাত খাইতাম। উনি শুধু মাঝে মাঝে মাছ তরকারি আনতো, আর ওনার খাওয়া মনে হোটেলে খাইবে। ওনার ওই আত্মীয় স্বজন মামা মামি আছে, মামা তো ভাই আছে, উনি রোজগার করতে পারলে ওদিকে খাওয়াইব, এমন টাইপের ছিল। তা আমার বাবা বলতো খাইতাম। তা আমার ছেলেটা যখন 1 মাস বয়স হয় তখন আমার বুকের দুধ আর পায় না আমার ছেলে। এর আগে আবার আমার বাবা কিস্তি তুলে আমার ছেলে হয়েছে, আমার বাবা কিস্তি তুলে আমার ছেলের জন্য একটা গরু আনে, যে নাতি বড় হইলে দুধ খাইবে করতে নেয়। জামাই তো এমন এমন করে, তো আমার নাতি কি খাইব, তাই একটা কিস্তি ভাইয়ে আমাদের গরু ছিল ঠিকই, কিন্তু আমার ভাই যখন বিদেশ যায় ওগুলো সব বিক্রি করে দেয়। 1-1.5 বছর পরে বিক্রি করে দেওয়ার পরে যখন আমার ছেলে হয়, তার 15 দিন আগে হইবে একটা গরু কিনে আমার বাবা। তখন 1 মাস যখন বয়স হয় আমার ছেলে আমার বুকের দুধ পায় না, তখন এই থেকে এই গরুর দুধ খায়। আচ্ছা আচ্ছা। উনি মিষ্টি এনে দেয় আর কিছু না। আমার ছেলের জন্য, ছেলে হওয়াতে আমার ছেলের জন্য শুধু বলা বলিতে 3টা স্যান্ডেল গেঞ্জি এনে দিছে, আর কিছু এনে দেয় না। খুব ছোট ছোট বিষয়, যেগুলো হয়তো বা বলার মতো কিছু না, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ একটা সংসারের ক্ষেত্রে যারা সংসার করেন তারাই খুব ভালো করে জানেন। এই ছোট্ট একটা মিস্ত্রি কিংবা এই 3 জোড়া স্যান্ডেল বা এই গেঞ্জি টি শার্ট, এগুলো হয়তো বলার মতো কিছু না, কিন্তু এগুলোই কখনো কখনো অনেক বড় কন্টেন্ট হয়ে যেতে পারে। এবং একটু চিন্তা করে দেখুন, নাতি মেয়ে নিয়ে এক বাবা অসম্ভব ভালো বাবা, আরেক বাবা সে তার সদ্যজাত সন্তান, তার প্রতি যে দায়িত্ব পালন করা উচিত সেইখান থেকে সে অনেক দূরে। অনেক কিছু দেখার আছে। আপনি শুধু গল্পটাকে এন্টারটেইনমেন্টের জায়গা থেকে না নিয়ে গল্পটার বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে একটু ঢোকার চেষ্টা করুন, নিশ্চয়ই অনেক বড় কিছু খুঁজে পাবেন আজকে।